আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু আমাকে কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। 1 মিনিট একটু অপেক্ষা করেন, আমি একটু আসতেছি। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আমাদের গত শীটে 2টা ম্যাথ বাকি ছিল। একটা হচ্ছে টাইপ 5 এর ম্যাথ নাম্বার 4 আর একটা হচ্ছে টাইপ 6। এই 2টা টাইপ আমি হচ্ছে পরবর্তী ক্লাসে পড়াবো। মানে আমাদের ধারার আজকে তো 3 নম্বর ক্লাস, ধারার আরো 2টা ক্লাস হবে। আমি ওই 2টা ক্লাসের ভিতরে ওই 2টা ম্যাথ করাই দেবো। আজকে আমরা টাইপ 7 থেকে পড়া শুরু করব। আজকে পড়বো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা প্রথমে করবো অঙ্ক নাম্বার 1, অঙ্ক নাম্বার 2। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এগুলো খুবই সহজ আলোচনা এবং অনেকটা পিলি কেন্দ্রিক পড়ার আলোচনা। আচ্ছা, অঙ্ক নাম্বার 2 কি বলছে দেখেন। একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ এত আর দশম পদ দেওয়া আছে এত, দিয়ে বলছে কি তৃতীয় পদ কত। আচ্ছা, যাদের পিলির কনসেপ্ট ভালো তারা এগুলো পিলিতেই পারেন, আর যাদের পিলির কনসেপ্ট একটু খারাপ তারা একটু দেখেন। আমরা জানি কি গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ কি a r⁻n-1, তাই না? আচ্ছা, তাহলে যদি আমাকে পঞ্চম পদ বলে, পঞ্চম পদ মানে কি n এর মান হচ্ছে 5, তাহলে পঞ্চম পদ কি হবে a⁻5-1, দ্যাট মিনস কি a⁻4। তাহলে আপনার পঞ্চম পদ দেয়া আছে 2√3/9। তার মানে প্রশ্ন মতে a⁻4 দেয়া আছে কত 2√3/9। এটা দিলাম সমীকরণ নাম্বার 1। এটাকে বুঝাইতে পারছি। n-তম পদ কি a⁻n-1, তাহলে পঞ্চম পদ মানে কি n এর মান 5, দ্যাট মিনস কি হবে তাহলে a⁻4। তাহলে দশম পদ মানে কি a⁻9। এটা সমান দেওয়া আছে কত 8√2/81। এটার নাম্বার দিবেন সমীকরণ নাম্বার 2। আচ্ছা, এখন আপনার বাইর করতে বলছে কি তৃতীয় পদ। তৃতীয় পদ মানে কি a² বাইর করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে আপনার যদি a² বাইর করতে হয়, তৃতীয় পদ কি a², তার মানে আমার এর মান জানতে হবে, আমার আর এর মান জানতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। আপনি দেখেন এই জায়গায় যদি আমি 1/2 করি অথবা 2/1 করি তাহলে কিন্তু আমি আর এর মানটা পাবো। অলওয়েজ যেটা করবেন, আর এর পাওয়ার যেটা বড় 8⁴ আর একটা 8⁹, আর এর পাওয়ার যেটা বড় সেই সমীকরণ ভাগ আর এর পাওয়ার যেটা ছোট সেটা, ঠিক আছে? তাতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কথা কি বুঝাইতে পারছি?
এই পর্যন্ত ঠিক আছে। তাহলে 2 ভাগ 1 করলাম, তাহলে এ কাটা যায়, উপরে কাটাকাটি করলে থাকে 8⁵ এটা সমান সমান হয় 8√2 ডিভাইডেড বাই 81 ইন্টু উল্টে দিলে 9 ডিভাইডেড বাই 2√3, 9 নং 81 4। তার মানে ফাইনালি আসে কি 8⁵ সমান সমান 4√2 ডিভাইডেড বাই 9√3, এই আসে না? আচ্ছা, এইবার একটা ট্রিক্স আছে ভাইয়া, এই জায়গায় যেহেতু 8⁵, তার মানে এখানে সামথিং এমন একটা কিছু দাঁড়াবে যেটা 2⁵ হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনার জন্য ক্লু কি, এই জায়গাটা √2 আছে, তার মানে কি আমি আশা করতে পারি উপরেটা √2 হবে, নিচেরটা √3 হবে। কি হবে? 4√2, এটাকে আপনি √2⁵ লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন? 4 মানে কি, দুইটা 2 গুণ করলে কি 4 না? 4 মানে কি দুইটা 2 যদি গুণ করি তাহলে কি 4, তাহলে একটা 2 মানে কি আবার √2, দুইটা √2, তাহলে এই 4 মানে কি 4টা √2, তাহলে এই 4 মানে যদি 4টা √2 হয় তাহলে 4√2 মানে কি √2⁵ না? আচ্ছা, এটা বোঝার সহজ মাধ্যম কি, আপনার যেহেতু এই জায়গায় 8⁵, আমরা এই যে সামথিং 2⁵ হবে, আর আপনি যে তাহলে দেখেন রুটের ভিতর আছে কি 2, রুটের ভিতর আছে কত 3, এই ট্রিক্সটা খাটাবেন। আর নাইলে একটু ক্যালকুলেট করে নেন যে 9 রে ভাঙলে কি হয়, 3 আর 3, একটা 3 মানে দুইটা √3, তাহলে 9 মানে কি 4টা √3, তার মানে কি মোট 5টা। আচ্ছা, তাহলে বা আর ইজ ইকুয়াল টু কত, √2 ডিভাইডেড বাই √3। তাহলে আপনি যদি শুধু এই কোশ্চেনটা দিয়ে বলতো সাধারণ অনুপাত আর এর মান কত, তাহলে আর এর মান কত, √2 ডিভাইডেড বাই √3। আমার কথা কি সবাই বন্ধু বুঝছেন? যদি শুধু আর এর মান চাইতো তাহলে এটা আর এর মান। আচ্ছা, এখন আর এর মান না চাইছে কি তৃতীয় পদ a², এটা আরো শর্টকাটে করা যায়, কিন্তু আমি শর্টকাটে নিচ্ছি না, কারণ আপনারা অনেকে দিলে বুঝবেন না। এই জায়গায় একদম সরাসরি করে একটা সিস্টেম করে করা যায়, কিন্তু আমি ওই সরাসরি নিয়ম আপনি নিচ্ছি না, আপনি নর্মাল নিয়মে যান। এই আর এর মানটা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাইলে কি এর মান পাবেন, 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাইলে কি এর মান পাবেন। এবারে এ আর আর এর মান এখানে বসাই দিলে কি তৃতীয় পদ চলে আসবে। আমার কথা কি সবাই বুঝছেন? এটা চাইলে 2 লাইন কম করে করা যেত, কিন্তু আমি ওই প্যাচে নিচ্ছি না আপনারা, তাহলে অনেক সময় অনেক অঙ্কই বুঝতে পারবেন না। তাহলে নর্মাল প্রসিডিউর কি, 2 ভাগ 1 করলে আর পাবো, আর এর মান 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসাবো, বসাই দিলে এ পাবো। এখন এ আর আর বসাই দিলেই গান শেষ। সবাই যদি সবকিছু বুঝে থাকেন লেখেন কেস 1 ডান, কেস 1 ডান লেখেন। সবাই যদি সবকিছু বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। ক্যালকুলেশন 2 ভাগ 1 করবেন। আচ্ছা, আমার ধারণা কেস 1 সবাই বুঝছেন। আচ্ছা, কেস 1 যদি বুঝে থাকেন এবার আসেন কেস 2। কেস 2 অঙ্ক নম্বর 4। এগুলো খুব ইজি ম্যাথ, যদি প্রিলির ম্যাথের গুণোত্তর দ্বারা ভালো দখল থাকে এগুলো কিছুই না। আচ্ছা, কেস 2 অঙ্ক নম্বর 4 কি বলছে দেখি তো। আচ্ছা ভাই, বলছে এটা যদি একটা গুণোত্তর ধারা হয় তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে বলছে। এক্স এর মান কত, ওয়াই এর মান কত, জেড এর মান কত। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। বলছে কি এটা যদি একটা গুণোত্তর ধারা হয় তাহলে এক্স ওয়াই আর জেড এর মান বের করতে বলছে। আচ্ছা,
এটা হচ্ছে কি গুণোত্তর ধারার প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। লেখালেখিটা কিভাবে লিখবেন আমি তো একটা ম্যাথ করেই দিছি, ওইভাবে লিখে নিলেই হবে, বা নিজেরা সাজায় গুছিয়ে লেখেন, আমি একটু বুঝাই দিতেছি। এটা হচ্ছে চতুর্থ পদ আর এটা হচ্ছে পঞ্চম পদ। আচ্ছা, এবার একটু আমরা বিষয়টা বুঝি। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি কি n তম পদ সমান কি a r⁻n-1। আচ্ছা, প্রথম পদ মানে কি n এর মান হচ্ছে 1, তাহলে n এর মান যদি 1 বসাই a r⁻1-1, দ্যাট মিন্স কি a r⁻0, r⁻0 মানে কত 1, তার মানে ফাইনালি কত a। তাহলে এই গুণোত্তর ধারার প্রথম পদ মানে কি a, দ্বিতীয় পদ মানে কি ar, দ্বিতীয় পদ মানে কি n এর মান 2, তাহলে ar2-1, দ্যাট মিন্স কি ar। তৃতীয় পদ কি হবে ar², চতুর্থ পদ কি ar³, পঞ্চম পদ কি ar⁴। মানে যততম পদ বলবে, পঞ্চম পদ বললে আর এর পাওয়ার 4, চতুর্থ পদ বললে আর এর পাওয়ার 3, মানে 1 কম হবে। এগুলো আমি বোঝানোর জন্য বলতেছি। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা হচ্ছে পঞ্চম পদ। তার মানে কি প্রথম পদ a = কত 3, দ্বিতীয় পদ ar সমান কত x, তৃতীয় পদ ar² সমান কত y, চতুর্থ পদ ar³ সমান কত z, পঞ্চম পদ ar⁵ সমান কত 243। গল্পটা কি সবাই বুঝছেন? বেসিকটা কি বুঝছেন? এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। আমরা জানি কি n তম পদ সমান কি a × r⁻n-1। তাহলে আমার প্রথম পদ হবে কি a, দ্বিতীয় পদ হবে ar, তৃতীয় পদ হবে ar², চতুর্থ পদ ar³, পঞ্চম পদ ar⁵। তাহলে প্রশ্ন মতে আমি এটা বের করলাম। আচ্ছা, এখন খেলা হচ্ছে এর নিয়ে। আমার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে আর এর মান বের করা, কারণ এর মান তো দেয়াই আছে, এর মান 3 দেয়া আছে না। এখন যদি কোনোভাবে আমি আর এর মান বের করতে পারি তাহলে তো x y z এর মান বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে আপনি এর মান যদি বসান তাহলে 3 × r⁵ সমান কত 243, বা r⁵ সমান কত 243/3, কাটাকাটি করলে 81। 81 মানে কত 3 3 আর 9 27, 3 3 6 3 9 81, সরি ভাইয়া এটা তো r⁴, r⁵ লিখছি কেন, r⁴, এটা হচ্ছে কত 3⁴। তাহলে আলটিমেটলি r⁴ সমান 3⁴ হয়, তাহলে আর এর মান কত 3। এই বন্ধুকে গল্প বুঝাইতে পারছি? তাহলে আপনি আর এর মান পাইলেন 3। এখন আসেন আপনারা যদি x এর মান বের করতে চান, দেখেন x এর মান যদি বের করতে চান তাহলে আপনি x সমান কি পাইছেন ar, তাহলে এর মান হচ্ছে আমার 3, আর এর মান 3, তাহলে x এর মান কত 9। বুঝাইতে পারছি? y কি ar², এর মান কত 3, আর এর মান কত 3², তাহলে 3 × 9, দ্যাট মিন্স কি 27। এটা মান বসালেই কি x y z এর মান চলে আসবে। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি? যদি কনসেপ্টটা ধরতে পারেন তাহলে এই রিলেটেড যদি কখনো কোনো কোশ্চেন আসে আমরা কি পারবো না? আর লেখালেখি কিভাবে করবেন ওইটা আমি একটা সলভে দিয়ে দিছি, আপনি নিজের ভাষায় লিখলেও হবে। কেস 2 ডান, যদি বুঝে থাকেন কেস 2 ডান। আর কেস 3 প্রিলির ম্যাথ, কেস 3 হচ্ছে পিলির ম্যাথ। কেউ যদি কেস 3 ম্যাথ না পারেন পিলির ম্যাথে সাহায্য নেন, কারণ এখান থেকে প্রিলিতেও কিন্তু কোশ্চেন আসে কেস 3। কেস 3 যদি কেউ প্রিলির ম্যাথ না পারেন আমার ধারার যে প্রিলির ক্লাস আছে ওখান থেকে শিখে নেবেন। কেস 3 আমি করাবো না, এটা একদম পিওর প্রিলির ম্যাথ। আলটিমেটলি তাহলে আমাদের টাইপ 7 ডান। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 2 কি ডান হয়েছে নাকি? কেস 2 কি ডান হয়েছে নাকি সবাই একটু কমেন্টস করেন। কেস 3টা যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো, আর যারা পারেন না আমি সলভ যদিও দিয়ে দিছি কিন্তু আদৌ না বুঝলে পিলির আমার ধারার ক্লাস থেকে সাহায্য নেন, আমি ধারাতে পিলিতে এটা পড়াইছি কেস 3।
আচ্ছা, যদি এটা ডান হয়ে থাকে এবার আসেন টাইপ 8, খুব মজার জিনিস। আমরা হচ্ছে আল্লাহ যদি বাঁচায় ধারা আগার 2টা ক্লাস লাগবে, মানে এই সপ্তাহে আমাদের ধারা শেষ হয়ে যাবে। আর আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাআল্লাহ পাটিগণিত করব, আগামী রবিবার দিন থেকে ইনশাআল্লাহ আমরা পাটিগণিত করবো। এই সপ্তাহে আমাদের ধারা কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু 5 সেটের প্রিপারেশন শেষ। বীজগাণিতিক সূত্রাবলী প্লাস উৎপাদক শেষ, সূচক লগারিদম শেষ, সেট 2 সেট শেষ, সেট 3 শুধু পড়াই নেই বেঞ্চিত্র, সেট 4 ছিল সম্ভাব্যতাতে শুধু পড়াই নেই বল আর টাস, আর সেট 5 এখন পড়াচ্ছি সেটা হচ্ছে ধারা। তার মানে আপনার 25 মার্কের প্রিপারেশন কিন্তু এই সপ্তাহ পর শেষ হয়ে যাবে। সুতরাং একটু পড়াশোনা করেন, বাইরের সিলেবাস তো দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার নিজের সিলেবাসটা শেষ করতে হবে। আল্লাহ বাঁচায় রাখলে আমরা আগামী সপ্তাহ থেকে পাটিগণিত পড়া শুরু করবো। পাটিগণিত অনেক সোজা, মানে এত টাইপও নাই, পাটিগণিত তো সোজা, কারণ ক্লাস 8 পর্যন্ত আলোচনা, ওই আর থাকবে নাকি। আচ্ছা, তাই পাটে আমাদের আলোচনা করার বিষয়বস্তু হচ্ছে গুণোত্তর ধারা সমষ্টি। আচ্ছা, গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের আমি 2টা সূত্র লিখতেছি। আচ্ছা, আমি গুণোত্তর ধারা 2টা সমষ্টির সূত্র লিখলাম। গুণোত্তর ধারা সমষ্টির আমি 2টা সূত্র লিখছি। একটা হচ্ছে এ তো এর মতোই থাকবে, একটা হচ্ছে r⁻n-1, তাহলে হবে কি নিচে r-1, আর একটা হচ্ছে 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r। আমরা যখন গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করব, হয় এই সূত্র ইউজ করবো, নাহলে এই সূত্র ইউজ করবো। এখন প্রশ্ন হচ্ছে কখন কোন সূত্র ইউজ করব। আচ্ছা, সবাই কন্ডিশন দুটো একটু অ্যাড করেন। যদি আপনার গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সময় প্রথমে আপনার সাধারণ অনুপাত r এর মান বের করবেন, বের করলেন, বাইর করার পর আপনি যদি দেখেন r এর মান 1 থেকে বড়, তাহলে হচ্ছে এই সূত্র। r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে হচ্ছে এই সূত্র, আর r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে হচ্ছে এই সূত্র। তাহলে আমরা শিখলাম কি, r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে হচ্ছে 1 নম্বর ফর্মুলা 1, আর r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে হচ্ছে ফর্মুলা 2। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে গুণোত্তর দ্বারা সমষ্টি বের করায় কোনো সমস্যা আমাদের ইনশাআল্লাহ হবে না। আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1, টাইপ 8 এর এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, ফাংশন একটা গুণোত্তর ধারা দিয়ে বলছে এই ধারাটার প্রথম 7টা পদের সমষ্টি নির্ণয় করতে। আচ্ছা, আমার প্রথম গল্প হচ্ছে আমি কোন সূত্র ইউজ করব, এই সূত্র নাকি এই সূত্র। যখন আমাকে গুণোত্তর ধারা সমষ্টি বের করতে বলবে, আমার গল্প হচ্ছে প্রথমে আমি কোন সূত্র ইউজ করব। এটা বোঝার জন্য আমি নোট দিছিলাম কি, r এর মান 1 থেকে বড় হইলে এই সূত্র, r এর মান 1 থেকে ছোট হইলে এই সূত্র। তাহলে প্রথম কাজ কি, r এর মান বের করা। r মানে কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাই তো। আচ্ছা, এখানে দ্বিতীয় পদ কত, -4, প্রথম পদ কত 2, তাহলে আসে কত -2। এই যে -2 বের করলেন, এটা কি 1 থেকে বড় না 1 থেকে ছোট? -2 হচ্ছে 1 থেকে ছোট। -2 কি 1 থেকে বড় না 1 থেকে ছোট? 1 থেকে ছোট। তার মানে আমার ফর্মুলা কোনটা, এটা। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে আমরা সাধারণ অনুপাত r এর মান বাইর করে সিদ্ধান্তে আসবো যে আমরা কোন সূত্রটা ইউজ করব। তাহলে পাইলাম কি, আমাদের এই সূত্র ইউজ করতে হবে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে সূত্রটা একটু লিখি। সূত্রটা কি, a × 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r।
আচ্ছা এ কত 2 1 মাইনাস আর কত -2 টু দি পাওয়ার n। আচ্ছা কয়টা পদের সমষ্টি বের করতে বলছে 7টা, তার মানে n এর মান কত 7। যেহেতু 7টা পদের সমষ্টি বের করতে বলছে তাহলে n এর মান কত 7। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এবার আসেন ক্যালকুলেশনটা একটু শিখি। 2 × 1 মাইনাস, আমরা জানি কি মাইনাস টু দি পাওয়ার বিজোড় যদি হয় তাহলে ভ্যালুটা মাইনাসই হবে, আর মাইনাস টু দি পাওয়ার যদি জোড় হয় তাহলে ভ্যালুটা জোড় হবে। সামথিং একটা মাইনাস, এটারে যদি টু দি পাওয়ার বিজোড় করেন তাহলে মাইনাসই থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার 7 2 4 8 16 32 64 128 কিন্তু এটা হবে মাইনাস। আর যদি এটা হয়তো -2 টু দি পাওয়ার 8 তাহলে কিন্তু আবার হয়তো 256 প্লাস, মানে সামথিং টু দি পাওয়ার জোড় তার মানে অলওয়েজ জোড়, সামথিং টু দি পাওয়ার বিজোড় তাহলে এই মাইনাসটা কিন্তু থেকে যাবে। তাহলে এখান থেকে আমি পাইলাম কত -128, তাহলে মাইনাসে মাইনাসে কত প্লাস, এই মাইনাসে মাইনাসে কি প্লাস। তাহলে 2 × 129/3 কাটাকাটি করেন 43, আলটিমেটলি আসে কত 86। সবাইকে আমার কথা বুঝছেন? যদি এটা বুঝে থাকেন তাহলে সবাই হচ্ছে 1 2 3 4 5 সবই পারবেন। 4 আর 5 এর আমি একটা বেসিক দেখাবো। আপাতত সবাই লেখেন एग्जांपल 1 ডান। এটা যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন एग्जांपल 1 ডান। আপনি 1 থেকে 5 সবই পারবেন, কিন্তু আমি আপনারে 4 আর 5 এর একটা বেসিক শিখাবো। एग्जांपल 1 কি ডান হয়েছে একটু কমেন্টস করেন তো। আচ্ছা एग्जांपल 1 ডান হলে এবার আসেন एग्जांपल 1 ডান হলে কেস 1 এর সবগুলা ম্যাথই আপনারা পারবেন। আমি এখন একটা বেসিক জিনিস শেখাবো, এই জিনিসটা একটু সবাই দেখেন। 4 নম্বর 5 নম্বর দুটোটা ম্যাথই আপনারা করবেন, শুধু একটা জিনিস মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা টুয়াইস n প্লাস 1 আরেকটা আমি লিখলাম কি টুয়াইস n প্লাস 2, এটা কি জোড় না বিজোড়? আচ্ছা নরমালি প্রথমে নরমাল হিসাব করেন 2n কি 2n কিন্তু অলওয়েজ জোড়। কিভাবে? আপনি যদি n এর মান 1 বসান তাহলে কি 2, 2 বসালে কত 4, 3 বসালে কত 6, 4 বসালে কত 8। তার মানে এই 2n এটা হচ্ছে অলওয়েজ জোড়। বুঝেন? আপনারা যদি পরীক্ষায় এরকম 2n প্লাস সামথিং কিছু দেয় তখন এটা খুব সহজ করে কিভাবে বুঝবেন 2n মানে কি অলওয়েজ জোড়। কিভাবে বুঝছেন? এই জায়গায় n হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত 1 দিয়া, 1 2 3 4 5। আপনি n এর মান যদি 101 বসান তাহলে আসে কত 202। n এর মান যদি 305 বসান তাহলে আসে কত 610। তার মানে এই টুয়াইস n হচ্ছে কি সর্বদা জোড়। আচ্ছা এতটুকু যদি জোড় হয় এটা জোড়, একটা জোড়ের সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে কি সেটা বিজোড় হবে না? কোন একটা জোড় সংখ্যার সাথে যদি আপনি 1 যোগ করেন বিজোড়। তার মানে এই টুয়াইস n যেহেতু আমার জোড়, এটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে এটা হবে কি বিজোড়। এই টুয়াইস n যেহেতু আমার জোড়, একটা জোড়ের সাথে যদি আপনি 2 যোগ করেন তাহলে তো সে কি জোড়ই হবে। তাহলে এইটা কি জোড়। তাহলে আপনি একটা জোড় সংখ্যার সাথে যদি একটা বিজোড় সংখ্যা যোগ করেন, একটা জোড় সংখ্যার সাথে যদি একটা বিজোড় সংখ্যা যোগ করেন তাহলে পুরাটা কি হবে বিজোড়।
একটা জোড় সংখ্যার সাথে যদি আমরা বিজোড় সংখ্যা যোগ করি তাহলে পুরোটা কি বিজোড়, আর একটা জোড় সংখ্যার সাথে যদি আমরা একটা জোড় যোগ করি তাহলে পুরোটা হচ্ছে কি জোড়। এটা কি মাথায় রাখা যাবে? আচ্ছা, রাখলাম। আমি একটু আগে একটা কনসেপ্ট শিখছি কি, মাইনাস টু দি পাওয়ার যদি কোন একটা জোড় হয় আর মাইনাস টু দি পাওয়ার কোন একটা যদি বিজোড় হয়, মাইনাস টু দি পাওয়ার জোড় মানে পাওয়ারটা যদি জোড় হয় তাহলে এই ভ্যালুটা হবে +1। আপনি -1 টু দি পাওয়ার 2 দেন, -1 টু দি পাওয়ার 4 দেন, -1 টু দি পাওয়ার 8 দেন, যাই দেন না কেন অলওয়েজ হবে কি পজিটিভ মানে 1। আর -1 টু দি পাওয়ার বিজোড়, দ্যাট মিন্স কি -1 কিউব তাইলেও -1, -1 1 তাইলেও -1, -1 টু দি পাওয়ার 7 তাইলেও কি -1। তার মানে আপনি সামারিটা কি শিখলেন? আপনি সামারিটা শিখছেন, যে একটা জোড়ের সাথে একটা যদি বিজোড় যোগ করি তাহলে পুরোটা হয় বিজোড়। তার মানে 2n + 1 এটা কি বিজোড়। এটা জোড়ের সাথে যদি একটা জোড় যোগ করি তাহলে পুরোটা হয় কি জোড়। তার মানে 2n + 2 কি জোড়। আরো কি শিখছি, -1 টু দি পাওয়ার যদি জোড় হয় তাহলে ভ্যালুটা কি হবে পজিটিভ, আর -1 টু দি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে ভ্যালুটা হবে কি নেগেটিভ। এই পর্যন্ত বুঝছি না? তাহলে আপনারা যদি পরীক্ষার কোশ্চেনে কোনো জায়গায় এরকম দেয় -1 টু দি পাওয়ার 2n + 1, আরেক জায়গায় যদি যায় -1 টু দি পাওয়ার 2n + 2, তাহলে এইটা সমান আমি কি -1 লিখতে পারি, আর এটা সমান কি +1 লিখতে পারি। এটা কি বিজোড় না? তাহলে -1 টু দি পাওয়ার বিজোড় মানে কি -1, আর -1 টু দি পাওয়ার জোড় মানে কি +1। এই কনসেপ্টটা কি সবাই বুঝছেন? যদি কনসেপ্টটা বুঝে থাকেন সবাই লেখেন সিডান, আর 4 আর 5 সবাই করবেন। 4 আর 5 আমি পিলির ব্যাচেও করেছিলাম, তারপর আরেকবার বুঝালাম। কেস 1 এর 4 5 সবাই করবেন। এই এতটুকু বোঝার জিনিস সাইড পাশে, আর সব আগের জিনিস। সবাই একটু কমেন্টস করেন তো বুঝছেন কিনা। কনসেপ্টটা কি ডান হয়েছে নাকি? আচ্ছা, তাহলে কনসেপ্ট ডান হয়েছে। এবার আসেন কেস 2। কেস 2 এক্সাম্পল নাম্বার 6। আচ্ছা, 6 এ কি বলছে? এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখেন। সামথিং এটা গুণোত্তর দ্বারা দিছে, দিয়ে বলছে এটার n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র কি? দুইটা হয়, a ইন্টু r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1। এটা সমান 254 তে আছে, নাইলে a ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, এটা সমান 254 দেয়া আছে। আচ্ছা, তাহলে এইটা সমান হয় 254 দেয়া আছে, নাহলে এটা সমান 254 দেয়া আছে। আচ্ছা, প্রথম কাজ কি, কোন সূত্রটা আমি ইউজ করব? এটা বের করার প্রসিডিউর কি? আর এর মান বের করা। আর কি 4/2, তার মানে আসে কত 2। তার মানে এটা কি 1 থেকে বড়। তাহলে 1 থেকে বড় হইলে কি প্রথম সূত্র
এক থেকে বড় হলেই কি প্রথম সূত্র, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্ন মতে দেয়া আছে কি এই সমষ্টি এটা সমান কত 254, তাই বলছে না n সংখ্যক পদের সমষ্টি 254, এর মান কত? আচ্ছা, আর মান বসান, এর মান হচ্ছে 2, আর এর মান কত 2 টু টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2 - 1 ইজ ইকুয়াল টু কত 254, বা এই জায়গায় তো 2 - 1 মানে কি ভাই ফাইনালি 1, এটা তো লেখার দরকার নাই। 2 টু দি পাওয়ার n - 1 সমান কি 254 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে আসে কত 127, তাহলে বা 2 টু দি পাওয়ার n সমান কত 127 প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে 128। এই 128 এ কি লেখা যায় 2 টু দি পাওয়ার 7, তাহলে বা n ইজ ইকুয়াল টু 7। ভাই আমি এটা বোঝানোর জন্য ক্যালকুলেশন অনেক শর্ট করে করছি, পরীক্ষায় কিন্তু এভাবে করা যাবে না, এগুলো এক লাইনে লেখা যাবে না। পরীক্ষায় লিখতে হবে কি 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 127 প্লাস 1, বা 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 128, বা 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7, বা n ইজ ইকুয়াল টু 7। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনি দেখেন টাইপ 8 এর পুরো খেলাটা কি নিয়ে, গুণোত্তর দ্বারা সমষ্টি নিয়ে। শুধু বুঝতে হবে কি কোন সূত্রটা নেব, এইটা না ওইটা, আর এর মান এক থেকে বড় হলে একটা, এক থেকে ছোট হলে আরেকটা। সবাই যদি বুঝে থাকেন এটা তো না বোঝার মতো কিছুই না। লেখেন এক্সাম্পল 6, ডান। আমাদের রিটেনে খুব বেশি কঠিন পড়া বাকি নেই, শুধু কঠিনের ভিতর চ্যালেঞ্জিং হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিটা। আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজ করে বুঝতে পারবেন, সহজ করে পড়ানোর চেষ্টা করব। বিন্যাস সমাবেশটা কঠিন, আর উপপাদ্যগুলো শেখা কঠিন। মানে আমাদের এখন পর্যন্ত যা বাকি এর ভিতরে দেখ, আমি স্থানাঙ্ক জ্যামিতিটা ধরে নিলাম কঠিন, স্থানাঙ্ক জ্যামিতিটা কঠিন, ত্রিকোণমিতিটাকে মিডিয়াম বলা যায়, ত্রিকোণমিতি মিডিয়াম, স্থানাঙ্ক জ্যামিতি, বিন্যাস সমাবেশ আর উপপাদ্য প্রমাণগুলো শিখে একটু চ্যালেঞ্জ। এছাড়া আর বাকি যা আছে অত কঠিন কিছু না, কথা কি বুঝাইতে পারছি? এই জন্য সবাই একটু পড়াশোনা করেন, অনেক টাইম আছে, মাত্র ফেব্রুয়ারি মাস, পরীক্ষা জুলাইতে, তো আবার জুলাই শুরুর দিকে নাকি কোরবানি ঈদ, তাহলে পরীক্ষা তো আশা করা যায় কোরবানি ঈদের আগে হওয়া উচিত না, কারণ যেই টাইম ফ্রেম, এতে কোরবানি ঈদের আগে তো অত অল্প সময়ের ভিতর নেওয়াটা কঠিন। তার মানে অ্যাজাম্পশন ডেট কিন্তু কোরবানি ঈদের পরেই হতে পারে, তাহলে কোরবানি ঈদের পর হওয়া মানে তো 15-16 তারিখের দিকে চলে যাওয়া, তার মানে আজকে থেকে আরো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 5 মাস, আপনার তো অর্ধেক সেট শেষ, 5 সেট আর 5 সেট। পড়াশোনা করলে তো হয়, একটু পড়াশোনা করেন, করেন না তো? উপপাদ্য বাদ দাও না, উপপাদ্য বাদ দিবেন কেন? এই যে স্পেসিফিক কিছু উপপাদ্য পড়বেন, উপপাদ্য যাদের কাছে কঠিন লাগে আপনি উপপাদ্য সব বাদ দিবেন কেন? অন্তত 10টা উপপাদ্য পড়েন, যাতে একটা কমন পড়লে ওইটা আনসার করে আসতে পারেন। পুরাটা বাদ দেওয়া তো বোকামি। আপনার যদি মনে হয় আমি উপপাদ্য মনে রাখতে পারবো না, মোস্ট ওয়েলকাম, গুইনা 10টা উপপাদ্য পড়বেন, যাতে ওই 10টা দিয়ে যাতে একটা কমন পড়লে ওইটা লিখতে পারেন, তাহলে তো পাস। কথা বোঝেন? তাই কোনোটা বাদ দেওয়া যাবে না ভাইয়া, সিলেক্টিভ হইতে হবে প্রয়োজনে। উপপাদ্য শুরু করবো আল্লাহ বাচ্চা রাখলে মার্চ মাস থেকে, আমরা ওই পাটিগণিতটা শুরু করেই 2 সপ্তাহের ভিতর জ্যামিতিতে ইন করব। আচ্ছা, এক্সাম্পল 6 ডান না? এমন এক মোবাইল যা কারো জায়গা নেই, রাখতে পিছনে বিপদ। আচ্ছা, এবার আছেন এক্সাম্পল 7, সাথে কি বলছে দেখি তো। আচ্ছা, বলা হয়েছে এই ধারাটির সমষ্টি কত, এই ধারাটির সমষ্টি কত। আচ্ছা, খুব ভালো কথা। আপনি প্রথমে যখনই গুণোত্তর দ্বারা সমষ্টি বের করতে হবে, তখন প্রথম কাজ কি আর এর মান বের করা। কেন? আর এর মান বের করে আপনি বুঝবেন যে আপনি কোন সূত্র নেবেন, তাই না? তাহলে আর এর মান আসছে কত 2, দ্যাট মিন্স হচ্ছে 1 থেকে বড়। তাহলে আমার সমষ্টি সূত্র কি a * r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1। আচ্ছা, এর মান কত 12, আর এর মান কত 2, n তো বের করা লাগবে। এখানে n কি আছে? n তো নাই। আপনি আর এর মান বের করে বুঝলেন কোন সূত্র নিতে হবে। সূত্র হচ্ছে কোনটা? a * r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1। খুব ভালো কথা, বসাইলাম, বসে এখন দেখলাম আমারটা n দরকার। আচ্ছা, আমরা জানি কি গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ সমান সমান কি a r টু দি পাওয়ার n - 1।
আপনাদের যদি মনে পড়ে আমি সমান্তর দ্বারা একটা কথা বলছিলাম যে n তম পদ মানে কি শেষ পদ, তাহলে এই 768 হচ্ছে আমার n তম পদ। এটা সমান কি, এর মান হচ্ছে 12 আর এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, তাহলে বা 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 768 ডিভাইডেড বাই 12, 5 6 72, 48 এ 4 বার 64, তাহলে 2 টু দি পাওয়ার n - 1 64 মানে কি 2 টু দি পাওয়ার 6 বা n - 1 সমান 6 বা n ইকুয়াল টু 7, আর n এর মানে 7 বসায় দেন, তাহলে অঙ্ক ফাইনাল। n এর মানে কি 7। হ্যাঁ, আমি বুঝাইতে পারছি ভাইয়া? গল্প একই, শুধুমাত্র আপনি এখানে এসে দেখলেন কি আপনার একটা n দরকার, তখন n কিভাবে বের করছি আমরা জানি কি n তম পদ সমান কি 8 টু দি পাওয়ার n - 1। খুব ভালো কথা। এখন আমি আপনাদের শিখেছিলাম কি সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা ক্ষেত্রে গল্প একই, n তম পদ মানে কি শেষ পদ। এখানে শেষ পদ কত 768, তাহলে n তম পদ ধরতেছি কারে আমি 768 রে, তাহলে n তম পদ আমি ধরবো কারে 768 রে ধরলাম। এরপর আমি ভ্যালুগুলো বসাই দিলাম, গল্প ফিনিশ। যদি পুরো গল্প ফিনিশ হয় সবাই লেখেন টাইপ 8 ডান। আরেকটা টাইপ পড়াবো আজকে, সেটা হচ্ছে টাইপ 9, তাহলে আমাদের আজকের আলোচনা শেষ। এবং টাইপ 9 খুব সোজা, টাইপ 9 খুবই সোজা, পড়াতে টাইম লাগবে না। এক মিনিট কথা বলি, এই যে একজন একটা লিখছে ভাইয়া সেই ম্যাজিকটা দরকার। আচ্ছা, আমি যারা আবার ক্লাস অনেকগুলোই তো নিলাম রিটেন বেসে ক্লাস, আবার এই জায়গায় অনেকে আমার কাছে 44 পিলি পড়ছেন, অনেকে আমার জব ম্যাথ গ্রুপে ফ্রি ক্লাস করছেন। আমারা কি কখনো দেখছেন একটা চ্যাপ্টার পড়ানোর সময় ওই চ্যাপ্টারের মাঝখানে আরেকটা চ্যাপ্টার নিয়ে গল্প করতে? মানে সাপোজ আমি লাভ ক্ষতি পড়াচ্ছিলাম, লাভ ক্ষতি পড়ানোর সময় কি আমার কোনোদিন দেখছেন যে সরল ও যৌগিক মুনাফার একটা টেকনিক দেখাইলাম, বা এই আপনার হচ্ছে বীজগণিতের কোনো একটা টেকনিক দেখালাম, বা সমান্তরাল একটা বেসিক নিয়ে কথা বললাম? আমি যেই রুলসে পড়াই, যখন আমি যেই চ্যাপ্টারটা পড়াই আমি ওই চ্যাপ্টারের ভিতরেই থাকি। অনেক আছে একটা চ্যাপ্টার পড়ানোর সময় সে আরো দুইটা চ্যাপ্টারে দুইটা ম্যাজিক জানে, সে ম্যাজিক দুইটা দেখালে লাভটা কি ক্লাসটা আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ হইলো। আল্লাহ, ওই জিনিস এত সহজ করে পড়ানো যায়। এখন আমি আপনার কাছে ক্লাস দিতেছি ধারা, আপনি আমার কাছে আজকে শিখার উদ্দেশ্যই হচ্ছে ধারা শিখবেন। আজকে আমি যদি আপনার সেটের একটা ম্যাথ করাই ধারার ক্লাসে, এটা দিয়ে আপনার কোনো তো লাভ নাই, কারণ সেটের ক্লাসে যায় তো আবার ওই জিনিস আমার আপনাকে পড়াইতেই হবে। তাহলে আলটিমেটলি কি আমি 5-7 মিনিট আপনার নষ্ট করলাম না? আর এই ম্যাজিক দেখাইলে হবে কি আপনার মনে হবে ক্লাসটা তো অস্থির। একটা ক্লাস অস্থির কখনোই 60 মিনিট পুরোটা অস্থির হইতে পারে না। যদি পুরো 60 মিনিটে অস্থির হয় তাহলে আপনাকে ভাইয়া সিলেক্টিভ জিনিস পড়াইছে, যে জিনিসগুলো পড়াইলে খুব মজা পাওয়া যায়। আর যখন কিছু জিনিস কঠিন মনে হবে, কিছু ক্লাস অনেক বেশি ডেঞ্জারাস মনে হবে যে আজকে এত কঠিন লাগে কেন, এটা মানে হচ্ছে আপনাকে একটা চ্যাপ্টারে সবকিছু পড়ানো হয়েছে। কারণ একটা চ্যাপ্টারে সবকিছু সোজা না। আপনি যদি একটা চ্যাপ্টার পুরো পরিপূর্ণভাবে শিখতে চান, ওই চ্যাপ্টারে কখনোই সবকিছু সোজা না। ওখানে কিছু সোজা জিনিসও থাকবে, কঠিন জিনিসও থাকবে। যখন আপনার কাছে সোজা কঠিন দুইটাই মনে হবে, তখন মনে হবে ভাইয়া ওই চ্যাপ্টার সবই পড়াইছে। আর যদি সব সোজা মনে হয় তাহলে তো বুঝবেন ভাইয়া কোনো কঠিন কিছু টাচ করে না। আচ্ছা, এবার আসেন টাইপ 9। টাইপ 9 হচ্ছে খুবই সোজা, এটা আপনারাই করবেন, জাস্ট আমি একটু ক্লু ধরাই দিতেছি। আচ্ছা, আমরা জানি কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এগুলো আমরা প্রিলিতে শিখছি না? সমষ্টির সূত্র কি n × n + 1 / 2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। এই সূত্র তিনটা কি আমরা সবাই প্রিলিতে শিখছি না? এই সূত্র তিনটা কি প্রিলিতে শিখছেন না? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। এই তিনটা সূত্র জানতে হবে, তাহলে টাইপ 9 ফিনিশ। কিভাবে ফিনিশ? সবাই একটু শীটটা হাতে নেন, আর যাদের হাতে শীট নেই তারা আমার কথাগুলো শোনেন। অঙ্ক নাম্বার 1, কেস 1 এর অঙ্ক নাম্বার 1। এগুলা পরীক্ষায় আসলে ভাইয়া কোনো অবস্থাতে ভুল করা যাবে না।
টাইপ 9 পরীক্ষায় যদি আসে কোনো অবস্থাতে ভুল করা যাবে না মানে নাই। 1 নম্বর অঙ্কটা দেখেন কি বলছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, এটা সমান সমান 210 হলে n এর মান কত? আচ্ছা উপরে কি দেয়া আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র কি ছিল, এই না? আচ্ছা নিচে কি দেয়া আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি, এই না? তাহলে এটা সমান সমান কত, 210। আচ্ছা বা আমরা জানি কি a স্কয়ার, এটা কি লেখা যায়, a ইনটু a স্কয়ারটা কি a ইনটু a লেখা যায় না? তাহলে এই সামথিং হোল স্কয়ার এটা কি চাইলে এরকম লেখা যায় না, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা সমান সমান কত, 210। তাহলে এটা কাটা যায়, তাহলে ফাইনালি থাকে কি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 210। আর গুণ করবেন, মিডল টার্ম ব্রেকিং করবেন, n এর মান চলে আসবে। আমি বুঝাইতে পারছি? তার মানে এই জায়গার অঙ্কটা পারতে কিচ্ছু না, জাস্ট এই ফর্মুলাটা তো আপনি জানেন। এরপর বা n ইনটু n প্লাস 1 ইকুয়ালস টু কি 420, বা n স্কয়ার প্লাস n ইকুয়ালস টু কি 420, বা এটার এই পাশে নিয়ে এসে মিডল টার্ম ব্রেকিং করবেন। এগুলো তো আপনারা সবাই জানেনই। তার মানে টাইপ 9 এর কেস 1 এর অঙ্ক পারার কন্ডিশন একটাই কি, আমি যে 3টা সূত্র লিখছি সূত্র 3টা জানা। এই সূত্র 3টা আপনারা সবাই পিলিতে জানেন। জানার পর আমরা উৎপাদকে যে মিডল টার্ম ব্রেকিং শিখছি সেই মিডল টার্ম ব্রেকিংটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমাদের গল্প শেষ। যদি গল্প শেষ হয়ে যায় আমি কেস 1 এর ম্যাথ আর একটাও করাবো না, কেস 1 সবগুলা আপনারা করবেন। কেস 1 কি বুঝছেন একটু লেখেন তো, কেস 1 কি ডান হয়েছে নাকি? কেস 1 এর ম্যাথগুলো সবাই আপনারা করবেন, একটু লেখেন তো কেস 1 ডান হয়েছে নাকি? কেস 1 কি ডান হয়েছে নাকি একটু সবাই কমেন্টস করেন তো। সবাই একটু দেখ ফিডব্যাক দেন, কেস 1 ডান হয়েছে নাকি? বুঝলাম না, হঠাৎ ঠান্ডা লাগলো নাকি? হ্যাঁ কাটাকাটি করবেন, এরকম কাটাকাটি করা যাবে তো, এটা তো ম্যাথমেটিক্যাল কাটাকাটি, এটা তো ম্যাথমেটিক্যালি কাটাকাটি করছেন, এটা তো কাইটটা বাদ দেন নাই। আচ্ছা কেস 1 যদি ডান হয় এবার আসেন কেস 2। কেস 2 একটা ম্যাথ করে দিলে আমাদের গল্প শেষ। এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা সূচকের উপর পরীক্ষাটা আমি আজ কালকে জানাই দেবো, 20 তারিখ একটু তাড়াতাড়ি হয়ে যাবে অনেকের জন্য। আমরা আরো 4-5 দিন সময় দেবো, সূচকের পরীক্ষাটার উপর আমরা দেবো, যেহেতু সম্ভাব্যত পরীক্ষা সবাই দিচ্ছেন, সূচকের পরীক্ষাটা দিয়েন। এরপরে আমি সাথে সাথে ধারার পরীক্ষাটা নেবো। এখন থেকে চ্যাপ্টার যেটা শেষ হবে সেটার পরীক্ষাটা সাথে সাথে নিয়ে নেবো, তাহলে পরীক্ষা নেওয়া হয় না। আচ্ছা 5 নম্বর কি বলছে দেখি তো একটু, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। প্রথম 10টি পদের সমষ্টি। আচ্ছা খুব ভালো কথা। এই ধরনের কোনো কোশ্চেন দিলে আপনার ফার্স্ট কাজ log 2 তো log 2 এর মতোই থাকবে, খুব ভালো কথা। log 4 এটা কি লেখা যায়, log 2 স্কয়ার। আচ্ছা log 8 এটা কি লেখা যায়, এগুলো তো আমরা লগ এর ক্লাসে শিখছি তাই না? আচ্ছা log 2 এটা কি লেখা যায়, 2 log 2 এটা লেখা যায় কি 3 log 2 প্লাস ডট 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 কমন উপাদান কি log 2 1 প্লাস 2 প্লাস। আচ্ছা কয়টা পদ, 10টি পদের সমষ্টি।
তাহলে এই জায়গায় আসবে কি +10, আমি লেখাটা সুন্দর করে লিখে দিছি। আচ্ছা তাহলে এতটুকু কি দেখেন ভাইয়া 1 + 2 + 3 +... +10, তার মানে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র ছিল কি n × n+1/2। তাহলে আপনার কাছে চাইছি কি প্রথম 10টা পদের সমষ্টি, দ্যাট মিন্স n এর মান কত 10। তাহলে এখন n এর মান যদি এখানে আমি 10 বসাই তাহলে আছে কি 10 × 11/2 5 55, তার মানে 55 log 2। এই log 2টা পাশে লিখবেন, কথা কি বুঝাইতে পারছি? এই log 2টা পাশে লিখবেন, মানে পরে লিখবেন। তার মানে এই জায়গার গল্পটা কি, আপনি প্রথমে লগটারে ভাঙেন, ভাঙানোর পর দেখবেন এই জায়গায় কি, এই জায়গায় যে জিনিসটা দাঁড়াবে এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি হতে পারে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হতে পারে, স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হতে পারে। যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি হতে হলে এই সূত্র, বর্গের সমষ্টি হলে বর্গের সমষ্টি সূত্র, ঘনের সমষ্টি হলে ঘনের সমষ্টি সূত্র। আমাকে এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলার দরকার আছে? যদি বলার দরকার না হয় সবাই লেখেন ফুল ক্লাস ডান। আমাদের আর 2টা ক্লাস লাগবে ধারার, আমি 2টা অঙ্ক করাই নাই, এটা আমার মনে আছে। মঙ্গল বৃহস্পতি 2 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমাদের ধারা শেষ হয়ে যাবে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা রবিবার দিন থেকে পাটিগণিত পড়া শুরু করব। পাটিগণিতে 3টা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, আমরা ওই 3টা চ্যাপ্টার প্রথমে পড়বো, পরে আবার একটু বীজগণিত বা জ্যামিতিতে ঘুরে টুরে আবার পাটিগণিত আসবে। মানে পাটিগণিতে সব চ্যাপ্টার একসাথে শেষ করবো না, কারণ পাটিগণিতে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোতে কোশ্চেন আসেই না। তাহলে ওগুলা তো প্রথমে পড়ে আমাদের টাইম নষ্ট করার দরকার নাই, ফার্স্টে আমাদের পড়তে হবে যেগুলো থেকে কোশ্চেন অনেক বেশি আসে। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। পাটিগণিত থেকে পড়া আরো সোজা, পাটিগণিত থেকে পড়া খুব সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। এমনি সোজা, কারণ এগুলো তো 9 10 এর জিনিস পড়াই। পাটিগণিত তো মানে হচ্ছে 9 10 এর নিচে নামবে না, 8-এ। তাহলে 8-এর জিনিস কি কোনোদিন 9 10 এর থেকে কঠিন হয়? সোজাই হয়। পাটিগণিতে আমি সব চ্যাপ্টারই পড়াবো। প্রথমে দেখি লাভ ক্ষতি পড়াবো না শতকরা পড়াবো, এখনো ঠিক করি নাই। প্রথম দিন লাভ ক্ষতি অথবা শতকরা যে কোনো একটা পড়ানো হবে, এখন কোনটা পড়াবো এখনো শিওর না। মেন্টাল অ্যাবিলিটির গল্প এই ব্যাচে নাই, মেন্টাল অ্যাবিলিটির গল্প আলাদা ভাইয়া, বললে লাভ নাই ভাইয়া। এখনো এতটা উদার মানুষ হইতে পারে নাই যে রিটেন ব্যাচে মেন্টাল অ্যাবিলিটি ফ্রি পড়াই দিবে বা পিলির ব্যাচে মেন্টাল অ্যাবিলিটি ফ্রি পড়াই দিবে। কথা কি বুঝছেন? উদার বা আর্থিকভাবে এতটা স্ট্রং এখন আমি হই নাই, একদম সত্য কথা। এটা যেদিন হব সেদিন রিকোয়েস্ট করা লাগবে না, সেদিন পিলির ব্যাচের সাথে মেন্টাল অ্যাবিলিটি ফ্রি থাকবে, রিটেন ব্যাচের সাথে মেন্টাল অ্যাবিলিটি ফ্রি থাকবে। কিন্তু এখন পর্যন্ত আমি ফাইন্যান্সিয়ালি ওই পর্যায়ে যাইতে পারি নাই যে একটা কোর্স পুরো ফ্রি পড়াই দেওয়ার মতো। অনেস্টলি স্পিকিং আমি সরাসরি কথা বলি, ওই পেঁচায় পুষে তো বললে লাভ নাই। আচ্ছা তাহলে আল্লাহ বাঁচায় রাখলে আমাদের নেক্সট মঙ্গলবার দিন দেখা হবে। আর আমি খুব দ্রুতই রাহাত জবমেতের ত্রিকোণমিতির একটা ক্লাস নেব, সবাই ত্রিকোণমিতির ক্লাসটা করবেন। যদি প্রিলির ক্লাস কিন্তু আপনাদের লাগবে, আপনার ভবিষ্যতে রিটেনে যখন ত্রিকোণমিতি করবেন তখন আমি এই গ্রুপে বলে দেবো যদি ত্রিকোণমিতির ক্লাসটা নেই সবাই যাতে করেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।